নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ সংবাদ। সুন্দরবনে গুলির লড়াই, চোরা শিকারীদের গুলিতে জখম বনকর্মী। এলাকার উন্নয়নে মানুষের চাহিদা কি জানতে চাইছে সিপিএম। নথি দিয়ে প্রমাণ করতে হবে রাজ্যের সব শিক্ষককে জারি নির্দেশিকা। খোঁজ করোনার নতুন ভ্যারিয়েন্টের, আক্রান্ত অন্তত 30। 804 গ্রাম ব্রাউন সুগার ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এনডিপিএস মামলায় আরও এক অভিযুক্ত ধরা পড়ল পুলিশের জালে। বিস্তারিত খবরে যাওয়ার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ডান দিকে থাকা বেল আইকনটিকে প্রেস করে পরবর্তী বিশেষ খবরগুলি পেতে সঙ্গে থাকুন। আসছে বিস্তারিত খবরে। সুন্দরবনে গুলির লড়াই, চোরা শিকারীদের গুলিতে খুন বনকর্মী। সুন্দরবনের জঙ্গলে ব্যাপক গুলির লড়াই, চোরা শিকারীদের হাতে খুন বন দপ্তরের কর্মী। শনিবার রাতে বোট নিয়ে জঙ্গল সংলগ্ন নদীতে টহল দেওয়ার সময় হরিণ শিকারীদের মুখোমুখি হন বনকর্মীরা। তখনই দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনাস্থলে মৃত্যু হয় বন দপ্তরের ওই কর্মীর। তার মাথায় কুড়ুলের আঘাতেরও চিহ্ন রয়েছে। বন দপ্তর ও পুলিশ সূত্রে খবর, নিহত বনকর্মীর নাম অমলেন্দু হালদার, 59 বছর বয়স, রায়দিঘির বাসিন্দা। জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় বোট নিয়ে বের হয়েছিলেন অমলেন্দু বাবু। সঙ্গে ছিলেন আরও 3 জন কর্মী ও বোটের 2 কর্মী। সুন্দরবনের বিদ্যা রেঞ্জ অফিসের অধীনে নেতাধোপানি ক্যাম্প এলাকার জঙ্গলে হরিণ শিকারীরা তাদের মুখোমুখি পড়ে যায় বলে খবর। তখনই দুপক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই হয়। চোরা শিকারীদের ছোড়া গুলি লাগে অমলেন্দু বাবুর শরীরে, যদিও পরে তাকে কোপানো হয় বলেও মনে করা হচ্ছে, কারণ তার মাথায় কুড়ুলের গভীর ক্ষত চিহ্ন রয়েছে। দেহ উদ্ধার করে সুন্দরবন কোস্টাল থানায় নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তে পাঠানো হচ্ছে দেহ। শনিবার সন্ধ্যের সময় ঘটনার পর থেকে খোঁজ ছিল না অমলেন্দুবাবুর সঙ্গীদের, তবে এদিন সকালে তারা সকলেই ক্যাম্পে ফিরে এসেছেন। এই ঘটনার পর বনকর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে জঙ্গলে শুরু হয়েছে তল্লাশি। নেতাধোপানি ক্যাম্প থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব বেশি নয়, ফলে চোরা শিকারীরা আদবে বাংলাদেশের জলদস্যু ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা প্রসঙ্গে রাজ্যের মুখ্য বনপাল দেবল রায় বলেন, আমাদের একজন কর্মী মারা গিয়েছেন, বাকিরা সুরক্ষিতভাবে ফিরে এসেছেন। বিষয়টির সঙ্গে বাংলাদেশের জলদস্যু নাকি অন্য কেউ জড়িত সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এলাকার উন্নয়নে মানুষের চাহিদা কি জানতে চাইছে সিপিএম। এলাকার উন্নয়নে মানুষের চাহিদা কি, মানুষ কি চাইছে তা জানতে দমদম লোকসভা কেন্দ্রে এবার সমীক্ষা করছে সিপিএম। সেখানে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে জেতালে তার থেকে দমদম এলাকার মানুষ কি পরিষেবা আশা করে সেটাই জানতে চাইছে সিপিএম। পার্টির তরফে দমদম লোকসভার বিভিন্ন জায়গায় ফ্লেক্স টাঙিয়ে তাতে কিউআর কোড দেওয়া হয়েছে, যা স্ক্যান করলে সমীক্ষা ফর্ম পাওয়া যাবে। পাশাপাশি ইমেল করেও মতামত জানাতে পারেন বাসিন্দারা। এখনই বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করছেন না সিপিএম কর্মীরা। স্ক্যান করে ও মেল মারফত মানুষ কতটা এই উদ্যোগে সামিল হয় সেটাই দেখা যাচ্ছে। তবে সারা ভালোই মিলেছে বলে দাবি উত্তর 24 পরগনা জেলা সিপিএম নেতৃত্বের। জমা পড়া ফর্মে কি কি তথ্য এসেছে তা জানানো হয়েছে পার্টির তরফে। বিরাটিতে আন্ডারপাস তৈরির দাবি, বন্ধ যেসব কারখানা খোলার দাবি, ব্যারাকপুর থেকে বারাসাত পর্যন্ত মেট্রো প্রকল্প চালু ছাড়াও বিভিন্ন নাগরিক পরিষেবার উন্নয়ন নিয়েও বাসিন্দারা দাবি জানিয়েছেন। পার্টির তথ্য প্রযুক্তির শাখা এবং তরুণ কর্মীরা এই দায়িত্ব সামলাচ্ছেন বলে জানা গিয়েছে। উত্তর 24 পরগনার দমদম লোকসভা কেন্দ্রটিকে এবার বিশেষ গুরুত্ব দিয়েছে সিপিএম। সেখানে প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, পরিচিত মুখ সুজন চক্রবর্তী। যে আসনগুলি সিপিএম এর টার্গেটে রয়েছে তার মধ্যে রয়েছে এই দমদম লোকসভা কেন্দ্র। তাই সেখানে এই ধরনের সমীক্ষার কথা ভাবা হয়েছে। অবশ্য অন্য লোকসভার জন্য এই ধরনের উদ্যোগ নেয়নি পার্টি। দলীয় প্রার্থী সুজন চক্রবর্তীকে আরও প্রচারে নিয়ে আসাও সিপিএম এর লক্ষ্য বলে মনে করছে রাজনৈতিক মহল। খোঁজ করোনার নতুন ভ্যারিয়েন্টের, আক্রান্ত অন্তত 30। মহারাষ্ট্র, কেরল, কর্ণাটকের পর এবার বাংলা। খোঁজ মিলল করোনার নতুন উপপ্রজাতির। রাজ্যের অন্তত 30 জনের শরীরে করোনা ভাইরাসের নতুন উপপ্রজাতির হদিশ মিলেছে। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, এখনো পর্যন্ত সারা দেশে 272 জন নতুন প্রজাতির করোনা ভাইরাস অর্থাৎ KP2 দ্বারা আক্রান্ত হয়েছেন, যার মধ্যে বাংলা থেকে যাওয়া 30টি নমুনা রয়েছে। বাংলা থেকে গত 4 মাসে যে কটি নমুনা জিন বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছিল তার মধ্যে থেকে 30টি নমুনা পজিটিভ এসেছে। অর্থাৎ তারা KP2 নতুন উপপ্রজাতির করোনা ভাইরাস বা
ফ্লার্টের ভ্যারিয়েন্টে আক্রান্ত। স্বাভাবিকভাবেই এই তথ্য সামনে আসার পরই উদ্বেগ বেড়েছে। তবে কি আবার মাস্কে মুখ ঢেকে বেরোতে হবে আমজনতাকে? যদিও মাস্ক পরে বের হওয়া নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এখনও কিছু জানাননি। গত এক সপ্তাহে 5 জনের দেহে কোভিড ভাইরাস মিলেছে। ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে কয়েকজনকে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। তার মধ্যে শহরে নতুন নতুন করে কোভিড আতঙ্ক ছড়াচ্ছে। নথি দিয়ে প্রমাণ করতে হবে রাজ্যের সব শিক্ষককে, জারি নির্দেশিকা। নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। এর মধ্যে রাজ্যের সব শিক্ষককে যোগ্যতার প্রমাণ দেওয়ার নির্দেশ দিল শিক্ষা দপ্তর। এই সরকারি নির্দেশ ঘিরে শিক্ষক মহলে জোর আলোড়ন তৈরি হয়েছে। যারা অবসরের দোরগোড়ায় দাঁড়িয়ে, তাদেরও নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে, যা নিয়ে ক্ষোভও তৈরি হয়েছে। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর একটি নির্দেশিকার উপর ভিত্তি করেই রাজ্যের 1,30,000-এরও বেশি শিক্ষককে যোগ্যতার প্রমাণ দিতে হবে। যোগ্যতা যাচাইয়ের নথি জমা দেওয়ার জন্য শিক্ষক শিক্ষিকাদের 27শে মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তার মধ্যে সমস্ত নথির হার্ড কপি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা শিক্ষিকার মাধ্যমে ডিআইদের কাছে পৌঁছে দিতে হবে, যা নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি ওয়েবসাইটে জমা করতে হবে। কি কি নথি জমা করতে হবে? সরকারি বিজ্ঞপ্তি বলছে, চাকরিরত শিক্ষকদের এসএসসি শংসাপত্র, সর্বশেষ নিয়োগপত্র, বর্তমান চাকরির প্রমাণপত্র দিতে হবে। যারা এসএসসি থেকে নিয়োগ পাননি, তাদের অ্যাপ্রুভাল মেমো দিতে হবে। জানা গিয়েছে, এই নথি জমা করার জন্য IOMS নামে একটি পোর্টাল খোলা হয়েছে। সেখানে লগ ইন করে এসএসসি ডাটা সাবমিশন মেনুতে গিয়ে তথ্য বা নথি জমা দিতে হবে। তবে সরকারের এই নির্দেশিকায় শিক্ষক মহলের একাংশের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। 804 গ্রাম ব্রাউন সুগার ব্যবসায় জড়িত থাকার অভিযোগে NDPS মামলার আরও এক অভিযুক্ত ধরা পড়ল পুলিশের জালে। জানা গেছে, গত 11 মে বিশালগড় থানার অন্তর্গত চরিলাম পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কে 81 বক্সে 804 ব্রাউন সুগার সহ দুর্ঘটনার কবলে পড়েছিল একটি রয়্যাল এনফিল্ড বাইক। বিশালগড় থানার পুলিশ ছুটে গিয়ে বাইকের মালিক তথা নেশা কারবারি কবির উদ্দিনকে গ্রেফতার করেছিল। বিশালগড় থানার পুলিশ এই ব্যাপারে একটি NDPS অ্যাক্টে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। বর্তমানে কবির উদ্দিনকে জেল হেফাজতে রেখে তার বিচার কার্য চলছে। এই মামলার তদন্তকারী অফিসার মৃদুল মজুমদার আরও এক নেশা কারবারির নাম জানতে পারেন। বিশালগড় থানার পুলিশ শনিবার গভীর রাতে উক্ত মামলায় জড়িত থাকার অভিযোগে সোনামুড়া থেকে ফারুক হোসেন নামে অপর এক নেশা কারবারিকে গ্রেফতার করে। রবিবার সমস্ত আইনি প্রক্রিয়া শেষে ধৃত ফারুক হোসেনকে 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করে। পুলিশের ধারণা, ফারুক হোসেনকে পুলিশ রিমান্ডে এনে জোর জিজ্ঞাসাবাদ করলে অনেক চাঞ্চল্যকর তথ্যই বেরিয়ে আসবে। বর্তমানে উক্ত মামলার তৃতীয় অভিযুক্ত, যে ঘটনার দিনে রয়্যাল এনফিল্ড বাইকটি চালিয়ে যাচ্ছিল এবং দুর্ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায়।